হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম যে এখানে সবাই একে অপরের সামনে চলে আসে যখন কি উজু মারিকে ইশারায় বলছিল এখান থেকে পালিয়ে লুকোনোর জন্য। বাট মারি ভাবছিল উজু হয়তো তাকে হ্যালো বলছে, তাই সেও তাকে হ্যালো বলতে শুরু করে দেয়। বাট কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে সে তাকে লুকোনোর কথা বলছে, তাই তাড়াতাড়ি করে সেখানে সাইডে গিয়ে লুকিয়ে যায়। বাট তার ফোন সেখানেই পড়ে যায়। সেক্রেটারি বলে আমি ওখানে তোমার ওয়াইফকে দেখেছি। উজু বলে আরে না, তুমি ভুল দেখেছো, চলো আমার সাথে চলো। অ্যান্ড আন্টি অ্যান্ড তার ছেলের সামনে সেক্রেটারিকে নিজের ফ্রেন্ড বলে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এখানে আমরা আন্টির কাছে একটি জিনিস দেখি যা তিনি অজুর থেকে লুকোনোর চেষ্টা করছিল। বাট এটাতে কি আছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আর লুকিয়ে থাকা মারি যে তার ফোন তোলার চেষ্টা করছিল, বাট তখনই আন্টির কার চলে আসে অ্যান্ড সে সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্ড আন্টি নজর পড়ে তার ফোনের উপর, তাই নিজের ছেলেকে বলে কার থামাতে, আর বলে দেখো কারোর ফোন পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কারোর কল আসছে। আর আমরা দেখি মারির মম কল করেছিল। আন্টি বলে এটা কার ফোন হতে পারে অ্যান্ড আশেপাশে খুঁজতে শুরু করে। আন্টি দেখতে পায় ডাগ হাউসের ভেতর থেকে কার পা বাইরে বেরিয়ে আছে। আর যখন আন্টি গিয়ে দেখে ভেতরে মারি জম্বি হয়ে বসেছিল। আর এমন জম্বিদের মতো অদ্ভুত বিহেভিয়ার দেখে আন্টি তো ভয় পেয়ে যায় অ্যান্ড তাকে ফোন দিয়ে দেয়, যখন কি মারি ওই ফোনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আন্টি বনশুকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কি জম্বি ছিল। বনশুক বলে আমার তো মনে হয় এই এরিয়াতে সমস্ত পাগল মানুষরাই থাকে। তখনই ওই বাসার ডগ ওখানে চলে আসে অ্যান্ড বনশুক আর তার মমকে তাড়ানো শুরু করে। নাইটে ওই মারিকে কল করে অ্যান্ড জিজ্ঞাসা করে দিনের বেলা তুমি কোথায় চলে গিয়েছিলে। মারি হাসছিল কারণ সে ডগ হাউসে ছিল, বাট সে এটা তাকে বলে না। মারি তাকে জিজ্ঞাসা করে ওরা কারা ছিল। ওজো জানায় ওরা আমার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ডিল শেষ করে বলে এখন তোমার আর আমার রাস্তা আলাদা, কারণ তুমি আমার কাজ করেছো অ্যান্ড আমিও তোমার কাজ করে দিয়েছি। অন্যদিকে আমরা ওজোর গ্র্যান্ডমাকে দেখি যিনি দিন দিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। এখানে ডক্টর জিন ওনার চেক আপ করতে আসেন অ্যান্ড তার সাথে ড্যাডও এসেছিল নানিকে দেখার জন্য। এখানে ডক্টর জিন গ্র্যান্ডমাকে বলে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি হাই হয়ে আছে, তাই আপনার রেস্ট নেওয়া দরকার অ্যান্ড রেস্ট কম নেওয়া দরকার। নানি বলে দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, সেই ছোট্টবেলায় তোমাকে দেখেছিলাম অ্যান্ড এখন তুমি আর আমার কেয়ার করছো, তুমি এখন বড় হয়ে গিয়েছো, তাই আমার মনে হয় তোমার বিয়ে করে নেওয়া দরকার। তুমি কি কোনো ছেলেকে পছন্দ করেছো। ড্যাড বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি সে ওজোকেই পছন্দ করে নিয়েছে। নানি যখন জিনকে জিজ্ঞাসা করে জিন বলে হ্যাঁ আমার উজুকে পছন্দ। যা শুনে নানি অনেক বেশি হ্যাপি হয়, যেহেতু জিন অনেক বেশি কিউট গার্ল ছিল তাই নানিও তাকে উজুর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। বাট তাকে বলে তুমি আগে গিয়ে উজুকে নিজের মনের কথা বলো। অন্যদিকে আমরা কোম্পানিতে উজুকে দেখি যেখানে এক মেয়ে সে উজুকে অনেক বেশি পছন্দ করতো অ্যান্ড এই মেয়েটির নাম ছিল টিং টিং। অ্যান্ড উজুকে একদিন ডিনারে যেতে বলে আর এটাও বলে যে খাওয়ার সমস্ত বিল সেই দেবে। আর উজু রাজি হয়ে যায়। এরপর উজুর দেখা হয় ওয়ানশুকের সাথে, যে তাকে বলে ওয়াও ইয়ার তুমি তো কন্ট্রাক্ট সাইন করে নিলে, তুমি কি ম্যারিকে আগে থেকে জানতে, বলো আমাকে কি করে করলে তুমি। উজু বলে না আমি তাকে আগে থেকে জানতাম না, আর যদি তোমার এতই জানার ইচ্ছা হয় তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। অন্যদিকে আমরা ওয়ানশুকের ড্যাডকে দেখি তার কোম্পানির এক বিশ্বস্ত এমপ্লয় তার কাছে হন্তসন্ত হয়ে আসে অ্যান্ড তাকে জানায় এই কোম্পানির সাথে আমরা কোল্যাব করে কাজ করি, তারা এক নম্বরে ফ্রড, তারা অনেক টাকা খেয়েছে। যা শুনে মিস্টার কিম বলে এই ব্যাপারে তুমি কাউকে বলো না, আমি একা এটা হ্যান্ডেল করবো, আর যখন সবাই জানতে পারবে তখন তুমিও ক্রেডিট পাবে। যা শুনে এমপ্লয়ও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে আমরা মারিকে দেখি যে নিজে থাকার জন্য একটি বাসা খুঁজছিল, কারণ অত বড় বাসায় যে একা তো থাকতে পারবে না, কারণ অজু তার সাথে থাকতে মানা করে দিয়েছিল। বাট থাকার জন্য সে কোনো রকম সস্তা বাসা খুঁজেই পাচ্ছিল না, তাই শেষমেশ কোনো রাস্তা না পেয়ে তার ফ্রেন্ডকে কল করে অ্যান্ড বলে আমি কি কয়েকদিন তোমার সাথে থাকতে পারি। বাট তার ফ্রেন্ড তো আর্মি জয়েন করে নিয়েছিল, তাই এটা তো সম্ভবই নয়। তখনই তার রোডের সাইডে লাগা একটি পোস্টারের উপর নজর যায়, যে একটি হোটেলে ছিল অ্যান্ড সেখানে সস্তায় রুম দেওয়া হচ্ছিল, তাই সে নাইটে ওই হোটেলে পৌঁছে যায় অ্যান্ড কিছু টাকা দিয়ে সেখানে চেক ইন করে নেয়, কারণ সস্তায় এর থেকে ভালো সে আর জায়গা পাবে না। আর যখন সে ভেতরে যায় সেখানে এক পার্সনকে দেখতে পায় যাকে একদম এক গ্যাংস্টারের মতো লাগছিল অ্যান্ড সে ম্যারিকেই দেখে যাচ্ছিল। ম্যারি ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে ভালো করে ডোর ক্লোজ করে অ্যান্ড ঘুমিয়ে যায়। নেক্সট ডে মর্নিংয়ে সে তাড়াতাড়ি উঠে হসপিটালে যায়, কারণ তার কিছু কাজ ছিল অ্যান্ড সেখান থেকে ফেরার সময় দেখা হয় জিনের সাথে, যে তাকে চিনতে পেরে যায় এটা তো সেই ক্যাকটাস গার্ল অ্যান্ড সে তাকে কফি খাওয়ানোর জন্য নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে ওই দিন তোমার এরকম অদ্ভুত অবস্থা কি করে হয়েছিল। মারি বলে ওটা তো হঠাৎই অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছিল, আমি বাসায় যেতে চাইছিলাম বাট উজু আমাকে এখানে নিয়ে চলে এলো, আর আমার চেক আপ করানোর পর আমাকে বাসায় ছাড়তে গিয়েছিল। যা শুনে জিন বলে হ্যাঁ, কারণ সে ভালো ছেলে আর সকলেরই হেল্প করেছে, বাট তুমি তাকে নিজের হাজবেন্ড হতে কেন বলছিলে। যা শুনে মারি অনেক বেশি ঘাবড়ে যায় অ্যান্ড ভাবে উজু এই কথাটি তাকে কেন বললো অ্যান্ড বলে আমি তো শুধুমাত্র মজা করছিলাম। জিন বলে অ্যাকচুয়ালি সে আমার ভালো ফ্রেন্ড, তাই সমস্ত কথা আমার সাথে শেয়ার করে। মারি বলে আচ্ছা সে তোমাকে আর কিছু কি বলেছে।
জিন মানা করে দেয়। এরপর ম্যারি ওখান থেকে কোম্পানি দিয়ে আসে, কারণ আজ ম্যারির মিটিং ছিল অজু অ্যান্ড তার কোম্পানির সাথে, কারণ তারা আগে ডিজাইন আর প্যাকেজিং এর ব্যাপারে কথা বলছিল। এখানে যে ডিজাইনের প্যাকেজিং কেমন হবে অ্যান্ড প্রোডাক্ট কিসের মধ্যে যাবে, এটা অনেক বেশি ভালো ছিল, তাই এটার জন্য সবাই এগ্রি করে। ম্যারি তার বেস্ট দিয়েছিল, তাই সবাই অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড তাকে নাইটে তাদের সাথে ডিনারে যেতে বলে। খেতে খেতে টিং অজুকে জিজ্ঞাসা করে, অজু তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? অজু বলে না। টিং বলে বিয়ে তো অবশ্যই করবে। অজু বলে তা তো টাইমই বলবে। এন্ড তারা সবাই বিয়ে এন্ড হাউসের ব্যাপারে কথা বলতে শুরু করে দেয়। তখনই এক ফিমেল এমপ্লয় এক মেল এমপ্লয়কে বলে, বিয়ের আগে তোমার একটি হাউস নিয়ে নেওয়া দরকার ছিল। সুপার মার্কেটে একটি লাকি ড্র বেরিয়েছিল, তুমি যদি জয়েন করতে হতে পারে তুমিও হাউসটি পেয়ে যেতে। এখন তো তার উইনারকেও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, চলো দেখা যাক কে জিতেছে হাউসটি। যা শুনে তো অজু আর মারি দুজনেই ভয় পেয়ে যায়, আর অজু ওই ফিমেল এমপ্লয়কে মেনু কার্ড দেখিয়ে বিজি করার চেষ্টা করে, আর এমনটা ম্যারিও করে। বাট তার পাশে বসে মেল এমপ্লয় উইনার কে হয়েছে তা দেখে নেয় অ্যান্ড বলে, এই দুজনের চেহারা তো অনেক বেশি চেনা চেনা লাগছে। আর তখনই অজু তার মুখে খাবার ঠুসে দেয় অ্যান্ড ম্যারি যে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল সে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার কাছে ওই ফিমেল এমপ্লয় আসে অ্যান্ড তাকে বলে, তুমি অনেক বেশি ভালো, আজ ভালো কাজ করেছো, তুমি কি আমাদের সকলের খাবারের বিল পে করে দেবে? যেহেতু মারি ড্রাঙ্ক অবস্থা ছিল তাই সে পেমেন্ট করার জন্য রাজি হয়ে যায় অ্যান্ড নিজের সমস্ত কার্ড বের করে দিচ্ছিল। বাট কোনো কারে এত টাকা ছিল না যে খাওয়ার বিল পে করতে পারবে। তখন সেখানে অজু আসে অ্যান্ড বিল পে করে দেয়। ফিমেল এমপ্লয় বলে, আপনি কেন করলেন? এটা মারির করার কথা ছিল। বাট অজু ভালো করে জানতো এটা তাদের কাজ। মারি যে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থা ছিল তাকে ফিমেল এমপ্লয় নিজেদের সাথে যেতে বলছিল, যেহেতু সে ড্রাঙ্ক অবস্থায় ছিল তাকে যেখানে নিয়ে যাওয়া হবে সে চলে যাবে। অজু বলে, আমি তাকে বাসায় ড্রপ করে দেবো, কারণ সে ভালো করে জানতো। অজু মারিকে নিয়ে চলে যায় অ্যান্ড ওই ফিমেল এমপ্লয় যে বলছিল, আমি তো ভেবেছিলাম আজকে তার ভালো মতো টাকা খরচা করাবো, বাট স্যার তাকে বাঁচিয়ে নিল। ড্রাঙ্ক অবস্থায় ম্যারি অজুকে এই কথা শোনাচ্ছিল যে কেন সে জিনকে এই ব্যাপারে বললো। অজু জিজ্ঞাসা করে, তোমাকে কোথায় ড্রপ করবো? ড্রাঙ্ক অবস্থাতেই ম্যারি হোটেলের নাম বলে অ্যান্ড সেখানেই ঘুমিয়ে যায়। অজু যে কোনো ভাবে তাকে ওই হোটেলে নিয়ে আসে, তারপর সে তাকে 5th ফ্লোরে নিয়ে যায়, যেখানে কি মারিতেও ঠিক করে দাঁড়াতেও পারছিল না অ্যান্ড সে বলে, রুমের চাবি আমি নিচেই ছেড়ে দিয়ে এসেছি। অজু বলে, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। বাট মারিও তার সাথে যেতে চাইছিল, বাট অজু যে তাকে এত কষ্ট এখানে নিয়ে এসছে তাই সে তাকে এখানেই বসিয়ে দেয় অ্যান্ড ওনারকে ডেকে তার রুম খোলে। যখন সে তার রুমের ভিতরে যায় সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ মারির রুম অনেক নোংরা অবস্থায় পড়েছিল অ্যান্ড এখানে সে তাকে বেডে শুয়ে দেওয়ার পর মিররে সে হোটেলের ওনারকে দেখতে পায়, যার নজর মারির পায়ের দিকেই ছিল অ্যান্ড তার মতিগতি একদমই ঠিক মনে হচ্ছিল না অজু, তাই তাকে সেখান থেকে যেতে বলে। অ্যান্ড কিছুক্ষণ পর অজু মারিকে রুমে রেখে নিচে চলে আসে, বাট সে জানতে পারে যে কারের চাবি তো রুমে ফেলে এসছে, তাই মারিকে কল করে, বাট মারি ফোন রিসিভ করে না। অ্যান্ড তখনই মারি চাচানোর আওয়াজ শুনতে পায়, সে আর দৌড়ে এসে মারির রুমের দিকে যায় অ্যান্ড দেখতে পায় যে ওনার দরজা খুলে ভেতরে মারির পায়ের উপরে বসেছিল, তাই সে ডাইরেক্ট ওনারকে মারাই শুরু করে দেয়। যখন কি মারি তাকে থামতে বলছিল অ্যান্ড তাকে দেখায় যে তুমি তাকে মারছো কেন, সে তো আমার জন্য খাবার নিয়ে এসেছিল অ্যান্ড যা আমার পায়ে ফেলে দেয়, তাই এখন মলম লাগাচ্ছে। অ্যান্ড ওনার রেগে তাকে রুম থেকে বাইরে বের করে দেয়। আর ম্যারির থাকার জন্য কিছু জায়গা ছিল না এখানে। অজু বলে, তুমি রেস্টুরেন্টে কিছু খেলে না কেন অ্যান্ড এখানে এসে নুডলস অর্ডার করছো? ম্যারি বলে, কারণ আমাকে পেমেন্ট করতে হতো, তাই যাতে কম পেমেন্ট করতে হয় তাই আমি নুডলস অর্ডার করিনি অ্যান্ড এখন আমার খিদে পাচ্ছে তাই ভাবলাম নুডলস অর্ডার করে দেওয়া যাক। হেলস পড়ার কারণে মায়ের পায়ে আঘাত লেগে গিয়েছিল, তাই অজু তার পায়ে মেডিসিন লাগায় অ্যান্ড তাকে বলে, আজ তুমি কোথায় থাকবে, কারণ এই সিটিতে তো তোমার কেউ চেনা জানাই নেই। তাই সে তাকে ডাইরেক্ট ভিলাতে নিয়ে আসে আর তাকে বলে লুকিয়ে থাকবে, কারণ সেক্রেটারি যদি জানতে পারে যে তুমি এখানে থাকো তাহলে প্রবলেম হয়ে যাবে। তাই ম্যারিকে সব লাইট অফ করে থাকতে বলে। অন্যদিকে আমরা ওই এমপ্লয়কেই দেখি যে ফ্রডের ব্যাপারে আঙ্কেলকে বলেছিল। এখানে আঙ্কেল তাকে ডেকে বলে, তুমি খুব ভালো কাজ করেছো। আঙ্কেল তার প্রশংসা করে অ্যান্ড তাকে কিছু খাওয়ার জন্য দেয় অ্যান্ড সে যখন সেটা খেয়ে কার ড্রাইভ করে যাচ্ছিল রাস্তাতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই সেখানেই তার ডেথ হয়ে যায়, যা থেকে আমরা জানতে পারি আঙ্কেলই যে কোম্পানিতে ফ্রড করছে। আর যেহেতু এই এমপ্লয়টি জানতে পেরে গিয়েছিল তাই প্রমাণ মেটানোর জন্য তাকে রাস্তা থেকে সরিয়ে ফেললো সে। নেক্সট মর্নিং আমরা ম্যারিকে দেখি সে তার ভিলাতেই ছিল অ্যান্ড ঘুম থেকে উঠে যখন বাসার বাইরে আসে সে সেক্রেটারিকে দেখতে পায়, তাই সে লুকিয়ে যায়। এরপর সেক্রেটারি অফিসে আসে অ্যান্ড বসকে বলে, বস আমাদেরকে একটু ফেয়ার করতে হবে, যার কারণে আপনার নাম অ্যান্ড আপনি ফেমাস হয়ে যাবেন। আর যার জন্য আপনাকে মানে নিউ হাউসে যেতে হবে, সেখানে তার হাজব্যান্ড আর তার সাথে কথা বলতে হবে অ্যান্ড রিপোর্টাররাও আসবে আপনার ইন্টারভিউ নেবে। আর যার জন্য বসও রাজি হয়ে যায়। অন্যদিকে সেক্রেটারি ম্যারিকে কল করে এইসব ব্যাপারে জানিয়ে দেয় যে নেক্সট ডে ডেট ফিক্স করা হয়েছে, তাই ওই দিন তোমার হাজব্যান্ডের সাথে তোমাকে বাসায় থাকতে হবে। অন্যদিকে ওজুর আঙ্কেল
এমপ্লয়ের মৃত্যুর খবর নানিকে জানায়, যা শুনে তিনি অনেক বেশি শকড হয়ে যান, কারণ ওই এমপ্লয় অনেক বছর ধরেই এই কোম্পানিতে জব করে যাচ্ছে সততার সাথে। তাই নানি তার ফিউনারালে যেতে চাইছিল, বাট ওনার শরীরের কন্ডিশন আজকাল ঠিক ছিল না। তাই আঙ্কেল বলে আমি চলে যাব, অ্যান্ড সেখানে মিথ্যে কান্নার নাটক করে যখন কি তিনি ওই এমপ্লয়কে মেরেছে। অন্যদিকে আমরা সেক্রেটারিকে দেখি যে আজ রানিং এর জন্য গিয়েছিল অ্যান্ড নিজের বসের কথা মনে করছিল, যে তাকে ওয়ার্নিং দিয়েছে যে বিয়ারের দিন যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি তোমার থেকে গাড়ি বাড়ি সবকিছু নিয়ে নেব। আর আমরা তার এই সমস্ত লাক্সারি লাইফের খরচ সবকিছু প্রোভাইড করছে তার বস, বাট তার কারণে সে তার উপর অনেক বেশি টর্চার করে, আর যার কারণে তাকে সবকিছু সহ্যও করতে হয়। তার অনেক বেশি রাগ তো হয়, বাট তার কাছে অপশন ছিল না, সে অনেক রেগে এখানে স্পিডে রানিং করে। আর এখানে ডক্টর জিনও ছিল যে তাকেই দেখছিল। অন্যদিকে নাইডি এমআই বাসায় আসে অ্যান্ড সমস্ত লাইট অফ করে সে ঘুমোতেই যাচ্ছিল, বাট এক মশার চক্কর এসে ক্ল্যাপিং করে ফেলে, যার কারণে বাসার সমস্ত লাইট অন হয়ে যায়, কারণ সেন্সর লাগানো ছিল। অ্যান্ড বাসার বাইরে দাঁড়িয়ে ছিল সেক্রেটারি, যে বাসার লাইট এভাবে অন অফ হতে দেখে বাইরে এসে বাসার ডোর নক করে অ্যান্ড তাকে একটি ফর্ম দেয় যা এই এরিয়া দেখার রেজিস্ট্রারের জন্য ছিল। অ্যান্ড এখানে ম্যারি তাকে জানায় বাসার লাইট অফ হচ্ছে না, তাই সেক্রেটারি ভেতরে গিয়ে তাকে জানায় অ্যাকচুয়ালি সেন্সর লাগানো আছে, তাই এভাবে ক্ল্যাপিং করলে এই লাইট খুব সহজেই অন অফ হবে। অ্যান্ড ম্যারিকে জিজ্ঞাসা করে তোমার হাজবেন্ড কোথায়, তোমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি না, আর নাই কোনো তার জিনিসপত্র। মারি জানায় অ্যাকচুয়ালি তিনি নাইট জব করেন একটি ছোট কোম্পানিতে, আর ওনার সমস্ত জিনিস আমরা ওপরে প্যাক করে রেখেছি। যা শুনে সেক্রেটারিও সেখান থেকে চলে যায়। এরপর সে অজুকে কল করে সমস্ত ব্যাপারটা জানায়। অজু বলে তো কি হতো যদি তোমাকে মশা কেটে নিত, তুমি ক্ল্যাপিং কেন করলে? আর নেক্সট ডে তারা দুজন স্টুডিওতে এসেছিল ওয়েডিং ফটো শুট করার জন্য, যাতে কারোর সন্দেহ না হয়, তাই তারা প্ল্যানিং করছিল, কারণ নেক্সট উইকেই তার বাসায় অনেকেই আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য। সিচুয়েশন অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল অ্যান্ড তাদের ফটো অনেক সুন্দর উঠেছিল। অ্যান্ড ওই স্টুডিওর বাইরেই আমরা ডক্টর জিনকে দেখি, যে তার ফ্রেন্ডের সাথে ফটোশুট করার জন্যই ওখানে এসেছিল। অ্যান্ড ওই যখন ফটোশুট করার পর বাইরে আসছিল, জিন তাকে দেখে নেয়, আর যাকে দেখা মাত্র এই জিন আবারও ম্যারিকে সাথে করে স্টুডিওর ভেতরে নিয়ে চলে যায়, বাট জিন তো বাইরে চলে এসেছিল। অ্যান্ড এখানে উজু বুঝতে পারছিল না যে সে কি করবে। আর ডক্টর জিন যখন দরজা খুলে ভেতরে তাকায়, সে বলে উজু তুমি আছো এখানে বুঝি? বাট সে সেখানে এক কাপলকে কিস করতে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। আর আমরা জানতে পারি এই কাপল আর কেউ নয়, উজু অ্যান্ড মারি ছিল। উজু কাপলদেরকে কেস করতে দেখে অনেক বেশি লজ্জা পেয়ে যায় অ্যান্ড ঘাবড়ে বাইরে চলে আসে, বাট সে জানতে পারে না যে এই কাপল দুজন গিয়েছিল। অ্যান্ড বাইরে সে তার ফ্রেন্ডদেরকে বলে, আর তার ফ্রেন্ডরা বলে চলো না ভেতরে গিয়ে দেখা যাক যে কি হচ্ছে। বাট সে তাদেরকে ভেতরে যেতে দেয় না অ্যান্ড তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভেতরে মারি অ্যান্ড ওজু তারা দুজনেই অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ তারা বুঝতেই পারছিল না যে এটা কি হলো, কারণ তারা যা করেছে তা ভেবে চিন্তে তো একদমই করেনি। এখানে ওজুর লিপস পরিষ্কার করে মারি, এরপর বাসায় ফিরে ওয়েডিং ফটো লাগাচ্ছিল দেওয়ালে। অ্যান্ড এখানে হ্যামারের দরকার পড়তে তারা যায় সেক্রেটারির কাছে, অ্যান্ড সেক্রেটারিও তাদেরকে হ্যামার দিয়ে দেয়। হ্যামার দিয়ে জিজ্ঞাসা করে ওজু তোমার বিজনেস কেমন চলছে? মারিয়া আমাকে বলেছিল যে তুমি নাকি খুব ব্যস্ত থাকো অ্যান্ড নাইটে কাজে যাও। ওজু বলে হ্যাঁ আমার কাজটা ঠিক এমনই। এখানে সেক্রেটারি বলে তোমার দুজনে কি আমার সাথে বেরোবে? আমি জাস্ট ওয়াকে যাবো। অ্যান্ড তারা দুজনেই মানা করে দেয় আর বলে আমাদের অন্য কোনো প্ল্যান আছে। অ্যান্ড তারা একে অপর জড়িয়ে ধরে যাচ্ছিল, যেমন কি তাদের থেকে হ্যাপি কাপল এই কলোনিতে নেই। আর সেক্রেটারি তো তাদেরকে শুধুমাত্র দেখেই যাচ্ছিল। নেক্সট ডে অফিসে যা উজুকেই দেখে যাচ্ছিল, তখন তার এক এমপ্লয় তার কাছে এসে বলে কি হলো তুমি এভাবে উজুকে কেন দেখছো? সেটাকে বলে অ্যাকচুয়ালি কাল আমি উজুকে ওয়েডিং ফটো শুট করতে দেখেছিলাম। এখানে তার কারিক বলে কি বলছো তুমি ওয়েডিং ফটো? বাট সে তো এখনো সিঙ্গেল। জাঙ্ক বলে অ্যাকচুয়ালি আমি যখন ওখানে গিয়েছিলাম তখন ওই কাপল কিস করছিল, তাই আমি ঠিক করে ফেস দেখতে পাইনি। আর তার তিনজনে এই স্টোরিতে অনেক বেশি ইন্টারেস্ট নিচ্ছিল, যখন কি সেখানে বসে থাকা মারি তো ভয়ে কাঁপছিল যে যদি তারা সত্যিটা জেনে যায় তাহলে কি হবে। তখন জাঙ্ক এখানে ফটো দেখে বলে আরে এই মেয়েটিকে তো সাইড থেকে একদমই মারির মতো দেখতে, যা শুনে তো মারি অনেক বেশি ভয় পেয়ে যায়। অ্যান্ড তার তিনজনেই ডিসাইড করে যে তারা ফটোশপে কল করে জিজ্ঞাসা করবে যে কাল ওখানে কারা কারা গিয়েছিল ফটোশ্যুট করানোর জন্য। তখন সেখানে ওজু চলে আসে। এরপর মিটিং শেষে মারি অ্যান্ড ওজু এক জায়গায় বসেছিল, যেখানে আমরা মারিকে দেখতে পাই। সে অনেক বেশি ভয় পেয়েছিল, বাট ওজু তাকে বলে চিন্তা করার কিছু নেই, কারণ ফটোশ্যুটে আমি আমাদের নাম ভুল দিয়েছি। যার শুনে মারি নিশ্চিন্ত হয়, বাট তারা অনেক বেশি লজ্জা পাচ্ছিল কালকে কিসের কথা হেবে। এখানে ওজু বলে দেখো আমি জাস্ট একটুই কিস করেছিলাম, বাট তুমি যে আমার উপর যেন চড়ে বসেছিলে। মারি বলে আচ্ছা এখন আমার দোষ, প্রথম কিস কে করেছিল? ওজু বলে হ্যাঁ সরি, বাট অ্যাকচুয়ালি আমি জেনে থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এমনটা করেছিলাম। ওজু বলে এসব ছাড়ো,
তুমি আমার একটা হেল্প করবে? অ্যাকচুয়ালি আমার গ্র্যান্ডমার তোমার কাজ খুব ভালো লেগেছে, তাই উনি তোমার সাথে দেখা করতে চায়। যা শুনে মারি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। মারি অফিসে এসে তার কালিগ ফ্রেন্ডকে সমস্ত কিছুটা বলে, যা শুনে তার ফ্রেন্ড বলে, দেখো বেকারির ওনার তিনি অনেক বেশি দয়ালু অ্যান্ড তার সাথে সাথে পরিশ্রমী। মারি অনেক বেশি এক্সাইটেড ছিল নানির সাথে দেখা করার জন্য। অন্যদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি, যিনি আঙ্কেলকে ফিউনারের ব্যাপারে জিজ্ঞাসা করলে আঙ্কেল বলে সবকিছু একদমই ঠিকঠাক ছিল, বাট আপনাকে আমি একটা কথা অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, বাট বলা হয়নি, তার আগেই সব কিছু হয়ে গেল। অ্যাকচুয়ালি ওই এমপ্লয় আমাদের সাথে ফ্রড করছিল, যা শুনে তো গ্র্যান্ডমার বিশ্বাসই হচ্ছিল না যে এত পুরনো এমপ্লয় অ্যান্ড তার সাথে সাথে সে কত সদস্যের সাথে এতদিন কাজ করে গিয়েছে, সে এমনটা কি করে করতে পারে। ওয়েল আঙ্কেল বলে দেয় এই কথাটা এখানেই ধামাচাপা দিয়ে দেওয়াই ভালো হবে। নেক্সট সিন আমাদেরকে ফ্যামিলি ডিনারে দেখানো হয়। এখানে গ্র্যান্ডমা ওয়ানশপকে ওই এমপ্লয়ের পোস্ট দিয়ে দেয় অ্যান্ড ওই এমপ্লয়ের ফ্যামিলির জন্য কিছু করতে বলে। আন্টি বলে আমরা তার ফ্যামিলির জন্য কেনই বা করতে যাব, তার ওয়াইফ কখনোই আমাদের সাথে দেখা করতে আসেনি অ্যান্ড ওই এমপ্লয়ের নিজের ভুলের কারণে এমনটা হয়েছে, কারণ সে ড্রিঙ্ক করে কার ড্রাইভ করছিল। আর আজ যদি তার ফ্যামিলি তার সাথে থাকতো তাহলে তারাও মরে যেত। আর হঠাৎই এখানে সবাই উজুকে দেখছিল, কারণ উজুর সাথেও ঠিক এমনটাই হয়েছিল। উজু স্যাড হয়ে সেখান থেকে উঠে চলে যায়। গ্র্যান্ডমা আন্টিকে বকা দিচ্ছিল যে তার সামনে কি এইসব বলা দরকার ছিল, আগে থেকে তার সামনে এমন কথা বলবে না। ওয়ানশুক বলে হ্যাঁ সে অনেক বেশি ইমোশনাল অ্যান্ড তার সাথে সাথে উইকও। ছোটবেলায় আমি তার কাছ থেকে একটা ডল নিয়ে নিয়েছি, তার জন্য সে কি না কান্না। এরপর আমরা ওজুকে দেখি যার হাতে ওই ডলটি ছিল অ্যান্ড সেটা ওই মেয়েটি যাকে দিয়েছিল যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সিন পাস্টে শিফট হয়, যেখানে আমরা দেখি অ্যাক্সিডেন্টের পর ওজু বাইরে এসে হেল্প চাইছিল, তখনই তার সামনে এক ট্যাক্সি এসে দাঁড়ায়, যার মধ্যে একটি ছোট মেয়ে অ্যান্ড তার ড্যাড বসেছিল। তারা পুলিশকে ডাকে আর আমরা জানতে পারি এই ছোট মেয়েটি তাকে ওই টেডিটি দিয়েছিল, যা তার ড্যাড তাকে বার্থডেতে গিফট দিয়েছিল। তখন সেখানে অজুর গ্র্যান্ডমা অ্যান্ড আঙ্কেল চলে আসে। অজু দৌড়ে তাদের কাছে চলে যায়, বাট পেছনে ঘুরে যখন তাকায় সেখানে ওই মেয়েটি ছিল না, শুধুমাত্র ওই মেয়েটির টেডি পড়েছিল সেখানে। পুলিশ স্টেশনের বাইরে আবার অজু ওই মেয়েটিকে দেখতে পায় যে অনেক বেশি কান্না করছিল অজুর ড্যাড আর মমের মৃত্যুর খবর শুনে, কারণ সে ভাবছিল যে এখন অজু কি করবে, কারণ সে তো এত ছোট, তাকে একা থাকতে হবে। প্রেজেন্ট টাইমে আমরা মারিকে দেখি কিসের কথা ভেবে ইসির লজ্জা পাচ্ছিল, তার সাথে সাথে রিগ্রেটও ফিল করছিল যে আমি কেন করলাম, আমি তাকে এত ভালো করে চিনিও না যত ভালো করে তাকে কিস করেছি। কোনো ব্যাপার নয়, এমনিতে ওটা ফেক ছিল। অন্যদিকে আমরা ডক্টর জিনকে দেখি সে একটি ভালো লোকেশন খুঁজছিল যেখানে অজুকে নিয়ে গিয়ে সে আজ তার মনের কথা বলবে। যা খোঁজার পর সে অজুকে কল করে আজ রাত ওই জায়গায় দেখা করতে বলে। অজু বলে আমার কাছে টাইম নেই, তাই তুমি তোমার ফ্রেন্ডের সাথে চলে যাও, বাট ডক্টর জিন জেদ করে, তাই অজু রাজি হয়ে যায়। তাই জিন অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড আনন্দে তো সে লাফাটাই শুরু করে দেয়। অ্যান্ড তখনই এখানে এক পেশেন্টের ব্যাপারে কথা হয় এখানে। হ্যাঁ ওই পেশেন্ট যে ভিলা দিয়েছিল, স্টাফ বলে তার কিছুই হয়নি, সে অ্যাক্টিং করছে, সারাক্ষণ পড়ে পড়ে সে গেমই খেলে খালি। সেক্রেটারিও চলে আসে তার বসের জন্য খাবার নিয়ে, আর তাকে যেতে জিনও দেখছিল। অন্যদিকে উজু অ্যান্ড মারি বাসাটিকে সুন্দরভাবে সাজাচ্ছিল, কারণ বস সঙ্গে ওনের আসার কথা ছিল আজ। তারা মাথা থেকে পা পর্যন্ত একদম কাপলদের মতো ম্যাচিং করে ড্রেস আপ করে রেখেছিল, আর তার সাথে সাথে একটি পেপারে সমস্ত কোয়েশ্চেন লিখে রেখেছিল যা যা তাদের মনে করতে হবে, যে তাদের কিভাবে দেখা হয়েছিল অ্যান্ড বিয়ে কবে হলো, হানিমুনে কোথায় যাবে। লাভ লাভ লাভ। উজু বলে তোমার এক্স অনেক ভালো ছিল তাই না? মারি বলে একদমই নয়, আমি যা ইনকাম করেছিলাম সমস্তটাই তাকে দিয়ে দিয়েছি, ইভেন তো আমার মমের জমানো টাকাও তাকে দিয়ে দিয়েছি। উজু বলে তোমার তার সাথে কি করে দেখা হয়েছিল? এরপর আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়, যেখানে এক ভেকেশনে গিয়েছিল মারি অ্যান্ড সেখানে পানিতে ডুবেই যাচ্ছিল, তখনই উজু গিয়ে তাকে বাঁচায় অ্যান্ড মারির জন্য এটা ফার্স্ট ফিলিং ছিল, ইভেন তো সে তার সাথে বিয়ে বাচ্চা অ্যান্ড সংসার করার কথাও ভেবে নিয়েছিল। আর তারপর আপনারা তো জানেন যে সে কিভাবে তার জালে ফেসে গিয়েছিল, যা ভেবে সে প্রেজেন্ট টাইমে রিগ্রেট ফিল করছিল উজু। বাট এখানে আমাদের হিরো উজু বলে তুমি স্যাড কেন হচ্ছ, দেখবে তোমার লাইফেও এক পারফেক্ট পার্সন আসবে আর তা খুব তাড়াতাড়ি। এদিকে তার মম তাকে কল করে যাচ্ছিল, কারণ তিনি উজু অ্যান্ড উজুর ফ্যামিলির জন্য অনেক খাবার বানিয়েছিল, কারণ তিনি সবসময় উজু অ্যান্ড তার ফ্যামিলির জন্য খাবার নিয়ে যেত অ্যান্ড তিনি ভেবেছিল আজও নিয়ে যাবে। কিন্তু উজুর ফ্যামিলি এত অহংকারী ছিল যে তারা মারির মমের সাথে ঠিক মতো কথা তো বলা দূরের কথা, তাকে ছোট লোক ভাবে যে তারা তাদের থেকে গরিব, তাদের কোনো যোগ্যতাই নেই। অন্যদিকে আমরা উজুকে হোটেল রুমে দেখি, যেখানে সে ভেকেশনের মজা নিচ্ছিল তার গার্লফ্রেন্ডের সাথে অ্যান্ড সে শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিল যা এখন লসে যাচ্ছে, তাই সে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই তার কাছে মারির মমের কল আসে, বাট সে কল রিসিভ করে না। তখনই তার গার্লফ্রেন্ডের ফোনে একটি মেসেজ আসে যা সে দেখতে পায় অ্যান্ড এই মেসেজটি একটি ছেলে ছিল যে তাকে একটি হোটেল রুমে ডাকছিল,
যা দেখে তো সে অবাকই হয়ে যায়, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সে তার কর্মের ফল পাবে যা সে মারির সাথে করেছে। অন্যদিকে আমরা সেক্রেটারিকে দেখি যে পুলিশ স্টেশনে এসেছিল অ্যান্ড সে মারিকে কল করে বলে দেয় যে আজ আমরা তোমার বাসায় যেতে পারবো না, কিছু প্রবলেম হয়ে গিয়েছে। অ্যান্ড পুলিশ স্টেশনের ভিতরে এক আহত ব্যক্তি বসেছিল যাকে সাংইয়ন খুব বাজেভাবে মেরেছিল। বাট ভুল এই পার্সনটি করেছিল যে প্রথম সাংইয়নের উপর হাত তুলেছিল, বাট এখন সে মানতে চাইছে না কারণ সিসিটিভি ফুটেজেও শুধু এটাই রেকর্ড হয়েছিল যে সাংইয়ন তাকে মেরেছে। তাই সাংইয়নকে দোষী সাব্যস্ত করার তার কাছে প্রমাণ ছিল। এখানে সেক্রেটারি তাকে টাকার লোভ দেখায় অ্যান্ড সেও রাজি হয়ে যায় কেস তুলে নেওয়ার জন্য। অন্যদিকে উজু বলে যখন ওরা আসবেই না তাহলে আমার আর কি কাজ, আমি এখন যাই এখান থেকে। তখনই এসে কিছু পেন্টিং পড়ে থাকতে দেখে টেবিলে, তাকে জিজ্ঞাসা করে যে এটা কি। মারি বলে এটা আমার নেক্সট প্রজেক্টের কিছু ডেমো অ্যান্ড ওজো সেখান থেকে যাওয়ার জায়গা বসে ওই ব্যাপারে ডিসকাস করা শুরু করে দেয়, যেমন কি সে তার সাথে টাইম কাটাতে চাইছে। অন্যদিকে সেক্রেটারি সাংইয়নকে গিয়ে বলে মামলা সেট করে দিয়েছি আমি, বাট সাংইয়ন তাকে কথা শোনায় যে এটার জন্য এত টাকা তাকে দেওয়ার কি দরকার ছিল। সেক্রেটারি বলে অ্যাকচুয়ালি পার্সনের কাছে আপনার ভিডিও রেকর্ডিং ছিল যার দ্বারা আপনি খুব বাজেভাবে ফাঁসতে পারতেন। সাংইয়ন বলে ও আচ্ছা এই ব্যাপার, ওকে, বাট এই ঘটনাটা আমার ড্যাড জানতে পারেন তো। সেক্রেটারি বলে নো স্যার, আপনার ড্যাড জানে যে আপনি ভিকটিম। অন্যদিকে আমরা মারি অ্যান্ড ওজুকে দেখি যারা কাজের ব্যাপারে ডিসকাস করতে করতে অনেক টাইম চলে গিয়েছিল অ্যান্ড তারা নিজেদের পার্সোনাল ব্যাপারে কথা বলে, যেমন কি ফার্স্ট লাভের ব্যাপারে। অ্যান্ড ওজু বলে আজ পর্যন্ত আমি কারোর প্রেমে পড়িনি, যা শুনে তো মারি তাকে পিলো দিয়ে মারতেই শুরু করে দেয়, তাও আবার অনেক কমফর্টেবল হয়ে। আর যখন তার মনে পড়ে যে আমরা এতটাও ক্লোজ নয় সে তাকে সরি বলে। তখনই তার কাছে ডক্টর জিনের কল আসছে অ্যান্ড সে তাকে বলে তুমি কোথায়, আজকে আমাদের দেখা করার কথা ছিল। বাট ওজু তো মারির সাথে গল্প করতে করতে এ ব্যাপারে ভুলেই গিয়েছিল। অনেক খুঁজে এসেছিল আজ এই ভেবে যে সে ওজুকে আজ প্রপোজ করবে, বাট সেটা তো আর হলো না। তাই সে স্যাড হয়ে একটি জায়গায় যায় যেখানে সে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানে সেক্রেটারিও আসে ড্রিঙ্ক করার জন্য। জিন তো তাকে চিনতো, বাট সেক্রেটারির জন্য সে অচেনা ছিল। এখানে জিন তাকে বলে তুমি আমাদের ভিআইপি পেশেন্টের জন্য কাজ করো তাই না। সে অনেক বেশি খারাপ মানুষ, সে একটি খারাপ মানুষ। অ্যাকচুয়ালি সে সাংইয়নের কথা বলছিল। সেক্রেটারি বলে তুমি কি করে জানলে। জিন বলে আমি ওই হসপিটালেই কাজ করি। সেক্রেটারি বলে তুমি ভুল শুনেছো, কারণ আমার বস সত্যি অনেক ভালো মানুষ অ্যান্ড এইসব রিউমার্স যারা ছড়ায় তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া দরকার। জিন বলে টাকা দিয়ে সব কেনা যায় না, যেমন মনের শান্তি। তোমার মনের শান্তি নেই, সেই জন্যই তো তুমি এখানে বসে ড্রিঙ্ক করছো। সেক্রেটারি তার দিকে একটা ড্রিঙ্কের গ্লাস দিয়ে বলে এটা খাও আর এখান থেকে চলে যাও, একটু বেশি বকছো তুমি। অন্যদিকে আমরা মারির মমকে দেখি যে খাওয়ার নিয়ে বাসে করে শিওল পৌঁছে গিয়েছিল অ্যান্ড মারিকে কল মেসেজ করে যাচ্ছিল যে আমি ওজুর বাসায় যাচ্ছি। আর তখন সে মিটিং এ ছিল, আর যখন সে কল অ্যান্ড মেসেজ দেখে দৌড়ে বাইরে চলে আসে আর মমকে কল করতে থাকে, বাট মম কল রিসিভ করে না। ওজু তার কাছে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। মারি সবকিছু তাকে জানায়। জাঙ্ক বলে যে তোমার বাড়ি চলে এসছে। ওজু বলে তুমি ভেতরে গিয়ে নিজের প্রজেক্ট দেখাও, আমি যাচ্ছি তোমার মমের কাছে। তুমি তোমার এক্স হাজব্যান্ডের অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দাও। অন্যদিকে আমরা মমকে দেখি সে সেখানে পৌঁছে গিয়েছিল অ্যান্ড ওজুর মম অ্যান্ড তার সিস্টার অনেক খারাপ ব্যবহার করছিল ওনার সাথে অ্যান্ড মারি ব্যাপারেও তারা উল্টো পাল্টা বলছিল আর মমকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, আর যার কারণে সমস্ত খাওয়ারও এখানে পড়ে যায়। তখন সেখানে ওজু আসে অ্যান্ড মমের হেল্প করে আর বলে আমি মারির কলিগ, সে মিটিংয়ে বিজি আছে তাই সে আসতে পারেনি আর আমাকে পাঠালো। মম অনেক বেশি ঘাবড়েছিল অ্যান্ড বলে আমার মেয়ে অতটাও খারাপ নয় যতটা ওরা বললো। তুমি কিছু শোনোনি তো। ওজু বলে নো আন্টি, এমনিতেও আমি ভালো করে জানি যে মারি খুব ভালো মেয়ে। আর বাবার মম ওজুকে মারির ব্যাপারেই বলতে শুরু করে দেয় আর ওজু মমকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসে। মম মারিকে কল করে বলে আমি ওজুর সাথে দেখা করতে পারিনি আর এখন আমি ওজুর সাথে আছি আর ভিলেজে ফিরে যাচ্ছি আবারও। অ্যান্ড ওজুকে বলে তুমি মারিকে কিছু বলো না আর সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা মারিকে দেখি যার কাছে ওজুর সিস্টেম ওয়ানজার কল আসছে অ্যান্ড এখানে সিন কাট হয়। নেক্সট সিনে আমরা মারিকে দেখি সে অনেক স্যাড ছিল আর যখন ওজু তার বাসায় আসে মারিকে এভাবে দেখে সে ভাবে কি হয়েছে অ্যান্ড আমরা জানতে পারি যে মারিকে আগেই ওজুর সিস্টার কল করে সব কিছুটা জানিয়ে দিয়েছে অ্যান্ড তাকে অনেক কথাও শোনায় যে তোমার মমের জন্য আমার মমের আজ এই অবস্থা, তিনি কোমাতে চলে গিয়েছেন।
যখন কি এরকমটা তো কিছুই ছিল না, তার মম অনেক হ্যাপি ছিল। মারি অনেক বেশি ভেঙে গিয়েছিল। উজু বলে তুমি তোমার মমকে একবার কল করো। নাইটে এসে তার মমকে কল করে সব সত্য কথাটা বলে অ্যান্ড এটাও বলে যে সে এখন একটি ভিলাতে থাকছে যা সে ফ্রড করে পেয়েছে। মম বলে ঠিক আছে তুমি সাবধানে দেখো, তুমি ভালো কাজ করেছো। এরপর মম নিজেদের ফ্যামিলি ফটো থেকে উজুর ফটো ছিঁড়ে ফেলে দেয় আর খুশিতে নাচতে থাকে, কারণ প্রথম থেকেই মমের উজুকে একদমই পছন্দ নয়, শুধুমাত্র মারির জন্য তাকে অ্যাকসেপ্ট করেছিল। অন্যদিকে উজু তার গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছিল। সে অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড তার গার্লফ্রেন্ডের নাম হলো জেনি। সে তাকে বলে হানি তুমি রুমে গিয়ে ঘুমিয়ে যেও, আমার ফ্রেন্ডের সাথে দেখা করার আছে। এটা বলে জেনি তো সেখান থেকে চলে যায়, বাট উজুর মাথায় ওই মেসেজটি ঘুরপাক খাচ্ছিল। কোনো ছেলে তার গার্লফ্রেন্ডকে দেখা করতে রুমে ডেকেছে অ্যান্ড সে দৌড়ে সিঁড়ি ধরে ওপরে যায় অ্যান্ড সেখানে দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। তার মন একদমই টুকরো টুকরো হয়ে যায় যখন সে তার গার্লফ্রেন্ডকে অন্য কাউকে কিস করতে দেখে অ্যান্ড তার সাথে রুমে চলে যায়। এবার রুমে কি হবে তা হয়তো বলার দরকার নেই। আশা করি উজুর সাথে সাথে আপনারাও বুঝে গিয়েছেন, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। অন্যদিকে আমরা মারির মমকে দেখি, তিনি মারিকে কল করে বলে আমি আমার পাস পাচ্ছি না, মনে হয় কারেই পড়ে গিয়েছে, তাই তুমি উজুকে কল করে বলো। অ্যান্ড মারিও তাকে কল করে অ্যান্ড উজু যখন কার চেক করে সেখানে মমের পাস পায় অ্যান্ড ওই পাশে একটি ফটো ছিল যেখানে উজুর ছোটবেলাকার দেখা ওই ট্যাক্সি ড্রাইভার অ্যান্ড তার সাথে সেই ছোট্ট মেয়েটি যে তাকে ডল দিয়েছিল অ্যান্ড এক মহিলা আর তার সাথে এক ছোট বেবি। আর এখানে উজু জানতে পেরে যায় মারি সেই মেয়ে যে তাকে ছোটবেলায় ডল দিয়েছিল। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।